ওকে, তাহলে ডাটা সায়েন্স কি? ডাটা সায়েন্স হচ্ছে যে একটি পদ্ধতি, এমন একটি পদ্ধতি যেখানে আমরা ডেটা বিশ্লেষণ করে ইনসাইট পাই এবং ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ডাটা সায়েন্স হলো এমন একটি পদ্ধতি যেখানে আমরা ডাটা বিশ্লেষণ করি, ইনসাইট পাই এবং ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারি। তো এটার এক্সাম্পল আমরা গত ক্লাসে আমি দিছিলাম অনেকভাবেই, যে এটা ডাটা সেট ধরো আমি ধরেন আপনাদেরকে আমি দিলাম এই ডাটা সেট বা এই ডাটাগুলো নিয়ে আপনি কি করবেন। এই ডাটা সেট থেকে আপনি তথ্য বের করা বা বিভিন্ন বিশ্লেষণ করা এবং সেটা থেকে আপনি তথ্য বের করে সেটাকে ভ্যালুয়েবল একটা তথ্য বের করে ভ্যালুয়েবল একটা তথ্য বের করলেন। সো সেটাই হচ্ছে, এবং সেটা নিয়ে আপনি একটা ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারি আর কি, বা আমরা নেব। তো সহজ কথায় বিষয় হচ্ছে ডাটা সায়েন্স হলো এমন একটা পদ্ধতি যেখানে আমরা ডাটা বিশ্লেষণ করে ইনসাইট পাই এবং ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারি। এটার বাস্তবিক উদাহরণ কি? বাস্তবিক উদাহরণ আমরা ফেসবুক বলতে পারি। ফেসবুক কিভাবে আমাদেরকে ফ্যান সাজেশন দেয়, নেটফ্লিক্স কিভাবে আমাদেরকে আমাদের পছন্দের মুভি সাজেস্ট করে, বা ইউটিউবে যখন আমরা ফোক গান শুনতে শুনতে যখন অভ্যস্ত হয়ে যাই, মেশিন লার্নিং অ্যালগোরিদম সেটা বুঝে কিনা বলে, ইউটিউব অ্যালগোরিদম সেটা বুঝে সে আমাকে সবসময় ফোক গানের সাজেস্ট করে, বা সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখতে পছন্দ করি সে এটা আমাকে সাজেস্ট করে। এই যে আমার পূর্বের রেকর্ড সে বিশ্লেষণ করে যে হ্যাঁ আমি তো পূর্বে এই আমার পছন্দ অনুযায়ী আহ, আমি সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখতে পছন্দ করি বা হুমায়ুন আহমেদ নাটক দেখতে পছন্দ করি, তো সে কিন্তু সেইভাবে আমাকে কি করে সাজেস্ট করে। তো সেটা কিভাবে করে? সে আমার পূর্বের রেকর্ডগুলো নিয়ে বিশ্লেষণ করে, দেন সেখান থেকে ইনসাইট পায় যে আমি অনেক ধরনের গান গান কি কি গান শুনি, কি কি মুভি দেখি, কি কি ডকুমেন্টারি দেখি, হ্যাঁ, সেগুলোর উপর সে বিশ্লেষণ করে সে আমাকে সাজেস্ট করে। ওকে, তাছাড়া আমরা যখন দারাজে কেনাকাটা করি, দারাজ কিভাবে বোঝে যে আমি কোন প্রোডাক্টটা বেশি পছন্দ করি, আমি কেন ঘড়ি পছন্দ করি, আমি কেন সানগ্লাস পছন্দ করি, বা নতুন গ্যাজেট যেগুলো আছে আমি কোনগুলা পছন্দ করি, সে কিন্তু খুব সহজেই বোঝে, সে আমাকে ওইভাবে সাজেস্ট করে। সো আমরা সহজেই বুঝতে পারছি আসলে ডাটা সায়েন্সটা কি আর সেটা কিভাবে কাজ করে। প্রথমত আমরা ডাটা কালেক্ট করব, দেন হচ্ছে ডাটা ক্লিন বা প্রি প্রসেসিং করি, তাই তো। তারপরে ডাটা ফিচার ইঞ্জিনিয়ারিং বা ইডিএ করি, ডাটা ইডিএ কমপ্লিট করি, মডেল বিল্ডিং করি আর কি, ফর প্রেডিকশন মেশিন লার্নিং মডেল বিল্ডিং করি। সো এটা আসলে আমরা আস্তে আস্তে সামনের দিকে দেখবো। সো আজকে জাস্ট আমরা মেশিন লার্নিংটা কি এটা যেহেতু আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, আজকে অনেকেই হয়তো এটা সম্পর্কে ধারণা নাই, হঠাৎ করেই তো একটু রিভিউ নিয়ে নিলাম আর কি। আমরা আজকে আমরা আহ, জানবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কি, আমরা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো ফর ডাটা সায়েন্স, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো আজকে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কি? প্রোগ্রামটা আসলে বুঝতে হলে আমাকে বুঝতে হবে যে আসলে প্রোগ্রামিংটা বুঝতে হলে আমাকে বুঝতে হবে যে আসলে প্রোগ্রামটা কি, যে আসলে প্রোগ্রাম কি। আহ, আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন আপনারা? শেয়ার হয়েছে তো নাকি? জি জি, দেখতে পাচ্ছি স্যার। ওকে, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে প্রোগ্রাম কি? প্রোগ্রাম মানে কি? প্রোগ্রাম মানে হচ্ছে কার্যক্রম, একটা কার্যক্রম, যে এটা কিভাবে সংগঠিত হয়। আমরা যদি চিন্তা করি যে আমরা একটা বিয়ের ফাংশনে গেলাম, একটা প্রোগ্রামে গেলাম, বা একটা সেমিনারে গেলাম, সেটা কিভাবে কিভাবে একটা পূর্ণতা পাইছে একটা প্রোগ্রামে, অনেকগুলো ইনস্ট্রাকশন আছে সেখানে। বিয়ে বাড়িতে গেলে কতগুলো কাজ একসাথে হয়ে একটা প্রোগ্রাম সফল হয়। এটা হচ্ছে সহজ ভাষায় এক্সাম্পল ধরা যায় আর কি। সো অনেকগুলো ইনস্ট্রাকশন বা ইনস্ট্রাকশন দেওয়া দিয়ে একটা প্রোগ্রাম রেডি করা, হ্যাঁ। তো প্রোগ্রামটা হচ্ছে একটা কার্যক্রম। সো অনেকগুলো ইনস্ট্রাকশনে একটা কার্যক্রম সংগঠিত হয়। যদি আমি বলি, এক কথায় বলতে পারি প্রোগ্রাম হচ্ছে এ সেট অফ
ইনস্ট্রাকশন। তাহলে প্রোগ্রাম হচ্ছে এ সেট অফ ইনস্ট্রাকশন। এটা এক্সাম্পলটা কি? যদি আমি এক্সাম্পল বলি, আমি যদি একটা ক্যালকুলেটর চিন্তা করি, ধরো যে আমরা একটা ক্যালকুলেটর যখন যোগ করি, কি করি যোগ করি, আহ, ধরো এখানে একটা ক্যালকুলেটর যোগ করি, কি করব আমি, আহ, আমি যোগ করব হচ্ছে 2 2 আর 5, দেন দিব কি আমি ইকুয়াল। ঠিক আছে, তো এখানে আমি আমার দেখা মতো আমি কটা ইনস্ট্রাকশন দিলাম, একটা হচ্ছে প্রথমে 2 দিলাম, তারপর প্লাস, তারপরে হচ্ছে তোমার 5 দিলাম, তারপর ইকুয়াল দিলাম, সমান সমান আর কি। সো এখানে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি তাকে, ইনস্ট্রাকশন দিচ্ছি। আহ, তাহলে প্রথম আমার কি করতে হচ্ছে, প্রথমে আমি ক্যালকুলেটর অন করলাম, একটা আহ, একটা স্টেপ, হ্যাঁ, তারপরে হচ্ছে আমি 2 প্রেস করলাম, দেন প্লাস প্রেস করলাম, এটাকে যোগ করলাম, দেন হচ্ছে 5, দেন ইকুয়াল দিলাম, তারপর আমার রেজাল্ট আসতেছে কি 7। তো এই আমি যে ইনস্ট্রাকশন তাকে দিলাম, সেই ইনস্ট্রাকশনের ফলে একটা প্রোগ্রাম রেডি হইলো, যে একটা প্রোগ্রাম সে আমাকে ফলাফল দিতে পারলো, সেটা 7। আমি কি কথাটা বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। তাহলে প্রোগ্রাম মানে হচ্ছে এ সেট অফ ইনস্ট্রাকশন। এটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তো এখন আসে যে এই যে ইনস্ট্রাকশন, তারপর আসে আমার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? যেহেতু আমরা প্রোগ্রামিং করব, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমাদের ধারণা রাখা দরকার। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি আমাদের? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? প্রোগ্রামিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ ফর ইনস্ট্রাকশন। তাহলে আমি যে ইনস্ট্রাকশন দেব বা একটা প্রোগ্রাম রেডি করব, সো এটা যেই মাধ্যমে করব বা যেই মাধ্যমে ইনস্ট্রাকশনটা দেব, সেটা হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ ফর ইনস্ট্রাকশন, যে ভাষা ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয়, সেটাই কি আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা তো সহজ কথা, সবাই বুঝি, এই বিষয়গুলোর সাথে আমরা সবাই পরিচিত। যারা ডিপ্লোমা বা যারা ব্যাচেলর করতেছে, সবাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা আছে, ইন্টারমিডিয়েটে আমরা প্রোগ্রামিং পড়ে আসছি। তো সহজ বিষয়গুলো আমি বেসিক থেকে শুরু করতেছি আর কি। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিসের জন্য ব্যবহার করে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ ফর ইনস্ট্রাকশন। তাহলে কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে? কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যদি আমরা ধরি, কি ধরা যায়, সি, সি প্লাস প্লাস, জাভা, নাকি জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট, পাইথন। ঠিক আছে, তাহলে আমার আমার কি হচ্ছে, আমার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কি আছে পাইথন বা এগুলোর মধ্যে কিছু মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, কিছু হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলোর সাথে আমরা পরিচিত। সো এগুলোর আমি সামনের দিকে ডিসক্রাইব করতে চাইতেছি না আর কি। যে এখন আসতেছে যে আমার আহ, আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানলাম, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় কেন, যে ভাষা ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয়, সেটাই হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কি কি? যেমন সি, জাভা, জাভা স্ক্রিপ্ট, পাইথন, আরও আছে, আর আরও এক্সেট্রা এক্সেট্রা, জগতে অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে, সে এখন আমরা যদি এই কোনো প্রবলেম ফেস করি, বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কেন ইউজ করা হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামটা কেন করা হয়, কোনো প্রবলেম সলিউশনের জন্যই তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, তাই তো? তো এখন যদি আমি কোনো প্রবলেম সলভ করতে চাই, বা তাহলে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, আমরা প্রোগ্রাম করি। ঠিক আছে, আচ্ছা। তো এখন সফটওয়্যার, এখন আসলে সফটওয়্যারটা কি আসলে, সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনগুলো কিভাবে হয়। তো আমরা প্রথমে বলছিলাম যে
এই প্রোগ্রামটা হচ্ছে এটা এ সেট অফ ইনস্ট্রাকশন, অনেকগুলো ইনস্ট্রাকশন বা অনেকগুলো ইনস্ট্রাকশন একসাথে হয়ে সেটা একটা কার্যক্রম হয় বা প্রোগ্রাম হয়। আর যদি সফটওয়্যারের কথা চিন্তা করি, যে আমরা তো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি, তাহলে বিষয়টা কিরকম হয়? আমি যদি এক কথায় বলি, তাহলে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, সফটওয়্যার সফটওয়্যার হচ্ছে এ সেট অফ কি প্রোগ্রাম। ঠিক আছে, বুঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? জি স্যার। বলো। প্রশ্ন করতে পারেন। স্যার সফটওয়্যারের মধ্যে তো প্রোগ্রাম ছাড়াও আরো অনেক কিছু ব্যবহার করা হতে পারে, যেমন অডিও ভিডিও ফাইল বা বিভিন্ন কিছু ব্যবহার করতে পারে, না, এটা তাই না? ওইরকম ওইরকম না, মানে জাস্ট আমি তোমাকে বোঝাচ্ছি যে আমার একটা প্রবলেম সলিউশন করার জন্য আর কি। যখন সবকিছুই তো আমরা কি কিরকম ভাবে তোমাকে এটা এক্সপ্লেন করব। মনে করো আমরা একটা সফটওয়্যার যখন বানাই, প্রথমত তো আমরা একটা কাঠামো তৈরি করি, সমস্যা সমাধানের জন্য আমরা প্রথমে প্রোগ্রাম রেডি করি। দেন হচ্ছে এইগুলো হচ্ছে তোমার কি বলে, আহ, তুমি যেগুলোর কথা বলছো সেগুলো হচ্ছে অনেক সময় আমরা যে এইখানে দেখতেছি একটা, এটা একটা সফটওয়্যার, কিন্তু এটার পাশে ছবি আছে, ইমেজ আছে, আহ, এগুলো হচ্ছে এক্সটার্নাল পরে অ্যাড করতে হয়। ঠিক আছে, আমরা আগে এই জি স্যার, বুঝতে জিনিসটা পারছি। ক্লিয়ারটা এই প্রোগ্রাম জিনিসটাকে দিয়ে ক্লিয়ার। করা। জি। না স্যার, বুঝতে পারছি, মানে মূল স্ট্রাকচার যেটা সেটা তো প্রোগ্রাম দিয়ে করতে হয়। হুম। বুঝতে পারছি স্যার। ওকে, তো এখন এখন আমার একটা প্রোগ্রাম, আমি বললাম, আমি বলতেছি অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার হচ্ছে এ সেট অফ প্রোগ্রাম, আমার সেটা রেডি করতে হইতেছে। ভাই আজকে তুমি কলেজে যাচ্ছ, কলেজে যাচ্ছ, দেখতেছো তোমার টিচাররা কি করতেছে, সে আহ, আহ, এই তার অ্যাটেন্ডেন্স নিচ্ছে, একটা প্রোগ্রাম, সেটা একটা প্রোগ্রাম, একটা ইআরপি সফটওয়্যার, এটা সরাসরি চৈতিতে কানেক্ট আছে, তাই তো? একটা ইআরপি সফটওয়্যার কি করে, সে যখন আমি যখন ওই অ্যাটেন্ডেন্স সামনে সামনে যাব, আমার যদি এখানে রেকর্ড না থাকে, সে কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে পারবে না। আমার পাঞ্চ মেশিনে আমার পাঞ্চ করা লাগবে, দেন হচ্ছে সে আমাকে আইডেন্টিফাই করবে, সেটা একটা প্রোগ্রাম, এটা একটা সমাধান করতে হবে। সে এই এই সমাধান বা সমস্যা সলিউশনের বিষয়গুলো যখন আমরা যখন এই যে এই একটা সফটওয়্যার কথা চিন্তা করি, ইআরপি সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা আমি জানি না, ইআরপিটা কি করে। ইআরপি যে বড় বড় ইন্ডাস্ট্রিতে ইআরপিতে অনেক কাজ করা হয়, সেখানে তাদের ডাটা সেট থাকে, তাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা থাকে, তারা প্রোডাক্ট বানায়, সেই প্রোডাক্টগুলো তো সেল করার জন্য বানায়। তারপরে আবার দেখা গেছে ওই কোম্পানিরই ডাটা থাকে বা যে এমপ্লয়ীদের এই ইআরপি সফটওয়্যারের মাধ্যমে তারা অ্যাটেন্ডেন্স নেয়। সো সেখানে তোমার অনেকগুলো প্রবলেম থাকে, এই প্রবলেমগুলো সলিউশন করার কাজ হচ্ছে প্রোগ্রাম। আর এই সফটওয়্যারটা হয় এই প্রোগ্রামের উপর ভিত্তি করে, তাহলে অনেকগুলো প্রোগ্রাম একসাথে হয়ে একটা সফটওয়্যার হয়। So, ঠিক আছে, তাহলে আমরা যেটা করতেছি, আমরা যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে সফটওয়্যারটা আসলে কি, বা আমরা যদি তখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আছি, আমি সেটা বিষয়ে আলোচনা করতেছি। বুঝতে পারছো তাসিন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমি দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে প্রোগ্রাম কি, প্রোগ্রাম হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি আছে আমরা এগুলো জানি, আর এটা কি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেন সেটাও আমরা জানি। আর সফটওয়্যারটা কি বা অ্যাপ্লিকেশনটা কি, বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে সেটা কি, সেটা হচ্ছে অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে গঠিত বা এ সেট অফ প্রোগ্রাম। ওকে, এখন আমাদের যে প্রোগ্রাম বিষয়টা, আমরা যখন একটা প্রোগ্রাম রেডি করব বা একটা প্রোগ্রাম করতে চাই, তখন আমাদের কি কি বিষয় লাগে। তো দেখো, রিমুভ করে দিচ্ছি। ওকে, তাহলে একটা প্রোগ্রাম যদি আমরা রেডি করতে হয়, প্রথমে আমার যে জিনিসগুলো লাগে, প্রথমে লাগতেছে হচ্ছে আমার অ্যালগোরিদম। লাগতেছে নাই তো? 2 নম্বরে কি লাগতেছে?
ফ্লো চার্ট, টেন নাম্বার লাগতেছে হচ্ছে কোডিং। ওকে, তাহলে এই তিনটা আসলে মূলত কি, এই তিনটাই হচ্ছে আমার প্রবলেম আইডেন্টিফায়ার। এটা হচ্ছে আমার প্রবলেম আইডেন্টিফায়ার, এটা প্রবলেমটা শনাক্ত করে দেন হচ্ছে আমি এই অ্যালগোরিদমটা কি, বা আমরা এটা যখন একটা সমস্যা সমাধান করতে চাই বা একটা প্রোগ্রাম করতে চাই, তাহলে তিনটা স্ট্রাকচার থাকে, অ্যালগোরিদম, দেন হচ্ছে ফ্লো চার্ট, দেন হচ্ছে কোডিং। তাহলে অ্যালগোরিদম বা কি? অ্যালগোরিদমটা হচ্ছে একটা মৌলিক ধাপ, স্টার্ট, দেন হচ্ছে ইনপুট, প্রসেস, আউটপুট, দেন ইন্ট, তাই তো? এগুলো তো তোমাদের বোঝার কথা নাকি? বুঝতেছো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এখন এটা জটিল করে নিও না, এটা সহজই বিষয়, এটা খেয়াল করলে বুঝতে পারবে। তাই অ্যালগোরিদম কি? অ্যালগোরিদম একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য ধারাবাহিক কমান্ডের লিখিত রূপ। ঠিক আছে, তো এটা কি? কমান্ডের একটা লিখিত রূপ, বুঝা গেছে? যে আমি একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য ধারাবাহিক কমান্ডের লিখিত রূপ কি? অ্যালগোরিদম, বা এটাকে বর্ণনামূলক প্রোগ্রামও বলা যাইতে পারে আর কি। ঠিক আছে, তা আমরা যদি এই যে ক্যালকুলেটরের কথা চিন্তা করি, তাহলে ক্যালকুলেটরটা আসলে কি করি? আমরা প্রথমে ক্যালকুলেটর ওপেন করলাম, দেন হচ্ছে আমরা 2 প্রেস করলাম, দেন প্লাস করলাম, তারপর 5 আবার দিলাম, প্রেস করলাম, দেন হচ্ছে ইকুয়াল দিলাম। সেটা একটা ধারাবাহিকভাবে সে করতেছে কাজটা, সেটার লিখিত রূপটাই হচ্ছে কি আমার অ্যালগোরিদম। ফ্লো চার্ট, দেন হচ্ছে ফ্লো চার্টটা কি আসলে? ফ্লো চার্টটা হচ্ছে অ্যালগোরিদম একটা চিত্রায়িত রূপ। এটা আমরা সবাই জানি, এই বিষয়গুলোর সাথে আমরা সবাই পরিচিত, নাকি? কেউ পরিচিত না? অবশ্যই পরিচিত। ফ্লো চার্টটা হচ্ছে একটা অ্যালগোরিদমের চিত্রায়িত একটা রূপ। ঠিক আছে, এটার মধ্যে প্রসেস থাকে, তিনটা প্রসেস থাকে, পাঁচটা থাকে। স্টার্ট থাকে, দেন হচ্ছে ইনপুট থাকে, আউটপুট থাকে, দেন হচ্ছে আমার ইনপুট, প্রসেস, দেন আউটপুট, দেন হচ্ছে ইন্ট। এগুলোর সাথে আমরা পরিচিত সবাই। আমরা যদি এখানে একটু তোমাদেরকে দেখাই, এটা একটু চ্যাপ্টা থাকে, বৃত্তটা একটু চ্যাপ্টা থাকে। এটাতে বোঝায় কি? প্রোগ্রাম স্টার্ট, এটাতে বোঝায় প্রোগ্রাম স্টার্ট। তারপর হচ্ছে আবার যদি আয়তক্ষেত্র থাকে, এই যে আয়তক্ষেত্র আছে এখানে, আয়তক্ষেত্র নাই, আয়তক্ষেত্রটা হচ্ছে একটু বাঁকা আর কি। এরকম আয়তক্ষেত্র থাকে, আমি আঁকতে পারতেছি না। আয়তক্ষেত্র কি না বলে, সরি, সমান্তরাল থাকে, সেখানে আমরা ইনপুট দেই, এখানে ইনপুট দেয়। তারপর হচ্ছে আমার এই আয়তক্ষেত্র থাকে। আয়তক্ষেত্রতে কি বোঝানো হয়? আয়তক্ষেত্রতে বোঝানো হয় তোমার, এটা হচ্ছে এই চিহ্নটা দিয়ে বোঝানো হয় আয়তক্ষেত্র, সেটা দিয়ে বোঝায় প্রসেস, এটা প্রসেস হচ্ছে। দেন হচ্ছে আবার আমার সমান্তরাল আসে, সমান্তরালে আবার কি বোঝা যায়? যেটা আউটপুট। ঠিক আছে, তারপর আমার কি আসে? এটা হচ্ছে তোমার অ্যালগোরিদমের, যে আমরা যে ফ্লো চার্টের কথা বলতেছি, ফ্লো চার্টের মানে স্টেপগুলো আমি তোমাকে দেখাচ্ছি আর কি, চিত্রভিত্তিক গ্রুপটা আমি দেখাচ্ছি। এটা কি, এটা কেন ব্যবহার হয়, এটা কেন ব্যবহার হয়, এগুলো আমরা সবাই জানি, যারা প্রোগ্রামিং করছি এটা সবাই দেখছি আমরা। তারপর আসে আমার এই যে আয়তক্ষেত্র, সরি, হ্যাঁ, সমান্তরাল, দেন হচ্ছে তোমার আয়তক্ষেত্র, আবার আমার সমান্তরালটা আসে, দেন হচ্ছে আমার ইন্ট, প্রোগ্রামটা ইন্ট করে এই চিত্রটার মাধ্যমে। এগুলোর সাথে পরিচিত না এমন কেউ আসো? না না স্যার, আমরা পরিচিত সবাই স্যার। এটা তো মনে হইতেছে স্যার, এটা ইফ, যখন কোনো শর্ত প্রযোজ্য করে, এটা মেবি ইফ এর চিহ্ন। হ্যাঁ, সরি। সরি সরি সরি, এটা হচ্ছে শর্ত এবং সিদ্ধান্ত, বুঝা গেছে, সরি। তাহলে আমার, থ্যাংক ইউ। তাহলে আমার এটা হচ্ছে শর্ত, শর্ত ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে ফর কন্ডিশন। আর যদি আমি প্রোগ্রাম ইন করতে চাই, তাহলে আমার পুনরায় কি করতে হবে? এই যে আমার যেই আমি যেটা বললাম যে বৃত্তাকার চ্যাপ্টা আকৃতির যেটা, সেটা দিয়ে আমি প্রোগ্রাম শুরু করব এবং শেষ করব। ঠিক আছে, প্রোগ্রামটা ইন হবে আহ, এই 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 চিত্রের মাধ্যমে, কিনা বলে স্টার্ট হবে এবং ইন হবে এই চিত্রের মাধ্যমে।
আর মাঝখানে আমার কি হবে, সমান্তরাল থাকবে, আয়তাকার সমান্তরাল চিহ্নটা থাকবে কেন, সেটা হচ্ছে তোমার ইনপুট এবং আউটপুটের জন্য, আর আয়তাকার পট্টটা থাকবে কেন, প্রসেসের জন্য। ঠিক আছে, দেন আসতেছে আমার কোডিং। সো কোডিংটা কি? কোডিংটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটার কারণে আমরা আজকে আলোচনা করব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা নমিনেট কোড, আমরা যেটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজে, তারপর আছে সি, তারপর হচ্ছে তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, পাইথন, এক্সেট্রা এক্সেট্রা। সো আমরা আজকে আর বেসিক ওই দিকে যাব না, এতটুকুই। যখন আমরা কোডিংয়ে আসছি, এখন থেকে আমরা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পাইথন। এই পাইথন সম্পর্কে আজকে আমরা ধারণা নেব ইনশাআল্লাহ। এই এই হচ্ছে কথা আর কি। তো যতটুকু আমরা বেসিক জানা দরকার ছিল আমরা দেখছি। এখন কোডিং এ যখন আসছি, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে পাইথন নিয়ে আমরা কাজ করব। যেহেতু আমরা ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিংটা পাইথন দিয়ে করব, সেহেতু আমরা পাইথন সম্পর্কে আজকে ধারণা নেব আর কি। আজকে পাইথনের বোঝা গেছে? আর কোনো প্রশ্ন আছে কারো? এই বিষয়গুলো ক্লিয়ার? না, ক্লিয়ার স্যার, কোনো কোশ্চেন জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, একটা স্লাইড দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। ঠিক আছে। এখানে an introduction to Python and basic Python syntax। আজকের এটাই হচ্ছে আমার আজকের ক্লাস মূলত। আর এটা এজেন্ডা হচ্ছে কি আছে ক্লাসের, a brief history of Python version, installing Python variables, data type, dynamic data type, Python reserved words, naming convention, instruction statement, basic syntax, comments, receiving input, ঠিক আছে, টাইপ কনভার্সন, কাস্টিং, নিউমেরিক ডাটা টাইপ, বুলিয়ান ডাটা টাইপ, সোয়াপিং, স্ট্রিং। সো এগুলো আছে আজকে আমার এজেন্ডা। দেখি আমরা কতটুকু কভার করতে পারি। সম্পূর্ণ তো কভার করতে পারবো না, দেখি কতটুকু করতে পারি। ইনি হচ্ছে গদুবান রুসাম, যিনি হচ্ছে পাইথনের জনক বলা হয় তাকে। ওনার নাম তো শুনছো সবাই নাকি? জি স্যার, শুনছি। তাহলে পাইথন কি, হোয়াট ইজ পাইথন? পাইথন ইজ এ হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা আমরা সবাই জানি, দ্যাট ওয়াজ ক্রিয়েটেড বাই গদুবিন রুসাম। ইট ইজ অলসো জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, is used in almost every domain you can think of as mentioned value। আমরা কি এতে ব্যবহৃত হয়, এভরি ডোমেন, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, ডাটা অ্যানালাইটিক্স। ঠিক আছে, এখানে হচ্ছে 2021 সালের একটা তোমার সামারি হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেখো, সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে 2021 সালে পাইথন, তারপর হচ্ছে তোমার সি, জাভা, সি প্লাস প্লাস, সি শার্প, আর জাভা স্ক্রিপ্ট, পিএসপি, গো, সুইফট। তো এখান থেকে বোঝা যাইতেছে যে আসলে পাইথনের চাহিদাটা কেমন বর্তমানে। 21 সালে যদি এরকম একটা কি বলে এরকম চাহিদা থাকে, তাহলে বর্তমানে তো তার চাহিদা আরো বাড়তেছে দিন দিন। ওকে, সো এখানে ইন্ট্রোডাকশন টু পাইথনে, পাইথন ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। এটা কেন বলছে, এটা সরাসরি এক্সাম্পল দেখো। জাভা যদি আমি প্রাথমিক আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই, তাহলে আমার এতটুকু প্রোগ্রাম লিখতে হইতেছে, ক্লাস ডিফাইন করতে হইতেছে, মেইন, তারপর ইনপুট যেটা আউটপুট সেটা করতে হইতেছে। সি প্লাস প্লাসে একই অবস্থা, সি শার্পে একই অবস্থা। কিন্তু এগুলার তুলনায় দেখো, আমার কিন্তু জাস্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখলেই পাইথন ওকে হয়ে যেতেছে। তাই সেটা থেকে আমি বুঝতে পারলাম যে পাইথন খুব ইজি, সহজে বোধগম্য এবং সহজে লিখা যায়। বুঝে গেছে তো? জি স্যার। ওকে, তাহলে এই তিনটার তুলনায় আমি বুঝতে পারলাম যে পাইথন ইজি টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, ওকে। পাইথনের হিস্টোরি, পাইথনের অনেকগুলো হিস্টোরি আছে, যেটা 94 সালে জানুয়ারিতে রিলিজ ডেট প্রথম। দেন হচ্ছে অনেকগুলো আসছে,
এটা 19 পর্যন্ত এখানে দেওয়া আছে, বর্তমানে তো আর আপডেট আছেই। সো এই এটা হচ্ছে পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন। The first of all, there are the Python which are maintained by the people gathered around, বা এখানে তোমার হচ্ছে কি এই পাইথন সফটওয়্যার ফাউন্ডেশনে এটা তোমার মেনটেন করে বা এটা আপডেট করে, হ্যাঁ, এই কমিউনিটির কাজ হচ্ছে সেটাকে ইমপ্রুভ করা, এক্সপ্লেইন বা পপুলারাইজ করার জন্য যতগুলো কাজ আছে সেইগুলোই তারা এখানে এটাতে করে আর কি। এটা পাইথন ফাউন্ডেশনের ওয়েবসাইটে লোকেশন দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। ওকে, এটা না বিস্তারিত আলোচনা করতে চাই না আর কি এগুলো নিয়ে। তো পাইথন ইনস্টলেশন, আমরা পাইথন .org গিয়ে তারপর আমরা পাইথন ইনস্টলেশন করব। এই বিষয়গুলো খুবই সহজ। ইনস্টলেশনটা কি দেখানো লাগবে না স্কিপ করব? না স্যার, বর্তমানে সকলে এটা ইনস্টল করতে পারে, পাইথনটা ইনস্টল করাটা ইজি আছে। তারপর পাইথন আমরা ইনস্টলেশন আমরা দরকার নাই যদিও, তারপর আমি দেখাচ্ছি। আমরা যদিও এই পারপাসে কাজ করব না, আমরা গুগল কুলেবে কাজ করব। তারপর আমরা জাস্ট দেখাই দিচ্ছি আর কি। সো আমরা ডাউনলোড পাইথন ওআরজিতে গিয়ে আমরা পাইথনে গিয়ে তারপর আমরা ডাউনলোড করব লেটেস্ট ভার্সন যেটা, সেটা ডাউনলোড করে নেব। তারপর আমরা ইনস্টলেশনে যাব, এখানে ইনস্টলেশন করব। তারপর হচ্ছে আমাদের এটা ইনস্টলেশন করার পর আমাদের পাইচাম ইনস্টল করা লাগবে আর কি। পাইচামটা হচ্ছে কোড এডিটর, আমরা যেখানে কোডটা লিখবো আর কি। সো পাইচাম আছে বা মাইক্রোসফটের বিএস কোড আছে, ভিজুয়াল স্টুডিও কোড। তাছাড়া আরো কি বলে পাইচাম আছে, অথবা অ্যানাকন্ডা নেভিগেটর আছে, অ্যানাকন্ডা নেভিগেটরও আমরা করতে পারি। সো এখান থেকে যদি আমরা পাইচাম ইনস্টল করতে চাই, পাইচামে কাজ করতে চাই, তাহলে আমরা পাইচামের ইয়াতে যাব, গিয়ে আমরা কমিউনিটি যে ভার্সনটা আছে সেটা আমরা ডাউনলোড করে নেব। প্রফেশনাল ভার্সনে দেখা যায় 30 দিনের জন্য অ্যাভেলেবেল থাকে, দেন হচ্ছে তোমার পেমেন্ট চাই আর কি। পাইচাম আমরা ইনস্টল করব। ইনস্টল করাটা আমরা সবাই জানি, এটা হচ্ছে জাস্ট লোকেশন, এখান থেকে আমরা লোকেশনটা চেঞ্জ করে দিতে পারবো। এই হচ্ছে কথা। হয়তো 5টা ইনস্টল হয়ে গেলে ফার্স্ট প্রোগ্রামে দেখাচ্ছে। এই হচ্ছে এতটুকুই। কিন্তু আমরা মূলত কাজটা করব হচ্ছে তোমার গুগল কুলেবে আমরা এই কাজটা করব। আমরা পাইচাম ব্যবহার করব না, বা অন্য কোনো কোড এডিটর ব্যবহার করব না, আমরা পাইচামে করব আর কি। ঠিক আছে, আমি দেখাবো একটু পরে। ও ঠিক আছে, তো এখন মূল যে বিষয়, আমরা মূলত যে প্রথম যে ধাপ পাই আমরা প্রোগ্রামিং করতে পাবরে। তো ভেরিয়েবল, প্রোগ্রামিং এ ভেরিয়েবল কি সেটা আমাদের বুঝতে হবে আগে। এখানে মোটামুটি আমার জানা মতে সবাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা আছে। যারা ডিপ্লোমা হোল্ডার আছে, আশা করি তারা একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা আছে। তো আমাদের ভেরিয়েবল সম্পর্কে জানা লাগবে প্রথমে, তারপর আমরা ডাটা টাইপ দেখব। আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো ধারণা নেব। তাহলে ভেরিয়েবল কি, ভেরিয়েবল কি কেউ বলতে পারবেন? জি স্যার, ভেরিয়েবল হচ্ছে এক ধরনের ডাটা স্টোরের জন্য এটা ব্যবহার করা হয়। এটার মধ্যে আমরা যে কোনো ধরনের ডাটাকে স্টোর করে রাখতে পারবো। স্টোর করে রাখতে পারবো। দ্যাটস সহজ কথায় যে ভেরিয়েবল হচ্ছে একটা লোকেশনের নাম, ঠিক আছে? ভেরিয়েবল একটা লোকেশনের নাম। আমি যদি সহজ ভাষায় বলি, আমরা আজকে যদি আমি চিন্তা করি যে আমি একটা পাত্রর কথা চিন্তা করি, একটা পাত্র, একটা পট আছে যেটার মধ্যে আমি চাল রাখছি, ওই পটটা হচ্ছে আমার ভেরিয়েবল আর চালটা হচ্ছে আমার ভ্যালু। বা তাছাড়া যদি আমি অন্যভাবে বলি, ওয়ালেট, যে ওয়ালেটে আমি টাকা রাখি, ওয়ালেট হচ্ছে আমার ভেরিয়েবল, আর যে টাকা রাখি সেটা হচ্ছে আমার ভ্যালু। সহজ কথায় তাহলে ভেরিয়েবল ইজ এ নেম of that used to refer to memory location. It stores and manipulates data. Variable are entities of a program that hold a value. Here is an example of variable. কি দিছে এক্সাম্পল দিছে, ওয়েট আমরা
ওকে। আচ্ছা, গুগল কোলটা আপনারা সবাই অনলাইনে এটা করতে পারবেন। আমরা গুগল কোলেও সবাই আজকে আমি যতটুকু দেখবেন এখান থেকে দেখে বাসায় একটু প্র্যাকটিস করবেন আর কি। ঠিক আছে, আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, ডাটা সায়েন্স লার্নার। ইয়েস। ঠিক আছে। সো আমাকে কি বলতেছে যে x ইকুয়াল টু 100। ঠিক আছে, তো এখানে x কি করতেছে, একটা ভ্যালু হোল্ড করতেছে। x কি করতেছে, একটা ভ্যালু হোল্ড করতেছে। আমি যদি এখানে লিখি যে x ইকুয়াল টু 100, সো এখানে ভ্যালু আমার হচ্ছে x হচ্ছে ভেরিয়েবল আর 100 হচ্ছে কি আমার ভ্যালু। ওকে, ওয়েট, রান হচ্ছে। এই প্রোগ্রামটা আমার সফলভাবে রান হয়েছে। আমি এখন দেখতে চাচ্ছি যে আমার টাইপটা দেখতে চাচ্ছি আর কি। x স্যার সম্ভবত গুগল কোলাবে প্রত্যেকটা সেলের মধ্যে তো আলাদা আলাদা করে প্রোগ্রামটা লেখা লাগে সম্ভবত, আমি যতটুকু জানি আর কি। না, আচ্ছা তাহলে আমি এক্সেলের ওকে 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 আমি এখন এই যে এখন আমি ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবলে আমার ভ্যালু হচ্ছে 100। সো আমি জানতে চাইতেছি যে আসলে আমার এই যে ভ্যালুটা আমি দিলাম আসলে এটা টাইপটা কি, কি ধরনের ডাটা টাইপ, তো কিভাবে দেখবো। সেটা আমাকে বলে দিচ্ছে এটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। ঠিক আছে, খুব সহজে আমাকে বলে দিল সেটা হচ্ছে আমার ইন্টিজার টাইপ ডাটা টাইপ। সেখানে আমি প্রথমে আমি একটা ভ্যালু দিলাম, ভেরিয়েবল দিলাম, দেন হচ্ছে আমি 100 দিলাম। দেন আমি জানতে চাইলাম যে এটা আমার কি টাইপ, সে আমাকে বলে দিল এটা ইন্টিজার টাইপ। ইন দ্য ভ্যালু ডায়াগ্রাম দ্য বক্স হোল্ড এ ভ্যালু অফ 100 and is named as x, therefore the variable is x and the data it hold is the value। এই কথা আমি বলছি যে আমার কি এটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল, আর ভেরিয়েবল হোল্ড করছে কি আমার 100, যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার কি 100। ক্লিয়ার? ভেরিয়েবল নিয়ে আর কোনো সব সমস্যা আছে, কারো প্রশ্ন আছে? না স্যার। ওকে, ঠিক আছে। এখন এই যে এখন আসলে ডাটা টাইপ আমরা যেখানে দেখছিলাম যে 100 আমরা x ইকুয়াল টু x ভ্যালু x ভেরিয়েবলের ডাটা টাইপটা দেখতে চাইলাম, সেটা আমাকে বলে দিচ্ছিল যেটা আমার ইন্টিজার টাইপের ডাটা টাইপ। তো এখন আমরা বিস্তারিত ডাটা টাইপ সম্পর্কে ধারণা নিব যে ডাটা টাইপটা আসলে কি। যে পাইথনে যে ডাটা টাইপগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে নিউমেরিক, ডিকশনারি, বুলিয়ান, সেট, সিকোয়েন্স টাইপ। আমরা যদি নিউমেরিককে 3টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইন্টিজার, কমপ্লেক্স নাম্বার, ফ্লোট। তারপরে সিকোয়েন্স টাইপকে যদি আমরা আবার ভাগ করি সেটা হচ্ছে স্ট্রিং, লিস্ট, টাপল। আমরা সবগুলো সম্পর্কে আস্তে আস্তে সামনের দিকে আমরা জানবো এবং ধারণা নেব আর কি। ঠিক আছে, তো এখন আমাকে বলছে ডাইনামিক টাইপ। পাইথন ইজ এ ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ। It doesn't know about the type of the variable and initially the code is run। ঠিক আছে, দেখো না এখানে বিষয়টা হচ্ছে কি কি বলছে পাইথন কেন ডাইনামিক ল্যাঙ্গুয়েজ। আমরা যে প্রথমে দেখছিলাম এটা খেয়াল আছে, আমরা যারা এই যে
এই যে এই জায়গাটার কথা খেয়াল আসছে কিনা আমি একটু দেখাই। এই যে এই জায়গাটার কথা বলছি আমি। এখানে আমরা এই জায়গাটা থেকে বুঝতে পারতেছি যে আসলে পাইথন কতটা সহজ। তাছাড়া যারা আমরা জাভা করছি, জাভাতে আমাদের কি করতে হয়, আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করবো তখন আমাকে বলে দিতে হয় যে এটা হচ্ছে আমার ইন্টিজার টাইপ ভেরিয়েবল, এটা হচ্ছে আমার বুলিয়ান টাইপ ভেরিয়েবল, বা এটা হচ্ছে আমার স্ট্রিং টাইপ ভেরিয়েবল। যারা জাভা করছি বা যারা সি তে আমরা প্রোগ্রাম করছি তারা কিন্তু এই বিষয়গুলো ফেস করছে, কিন্তু পাইথনে কিন্তু এটা কিছুই লাগতেছে না। খেয়াল করছেন? হ্যাঁ, জি স্যার। জি স্যার। তো এখন আমি স্যার বললাম এক্স ইকুয়াল টু 7, ঠিক আছে? এটা রান করবে, তো রান করে দেখি রান করতেছে কিনা। হ্যাঁ, রান করতেছে। যদি আমি জানতে চাই টাইপটা কি এটার, সে আমাকে বলে দেবে টাইপ এক্স ইন্টিজার। যদি আমি এখন কি করা যায়, যদি আমি হ্যালো এক্স হ্যালো টাইপটা জানতে চাইলে সে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে এটা টাইপ কি। এটা টাইপ হচ্ছে স্ট্রিং বা ইন্টিজার, সে আমাকে বলে দিচ্ছে। তাই এই জন্যই আমরা এটাকে বলতে পারি যে ডাইনামিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডাইনামিক টাইপ ল্যাঙ্গুয়েজ আর কি। সো এটা কিন্তু এই যে আমার অন্য ইয়াতে সেটা আমার উল্লেখ করতে হইতেছে যে আমরা একটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করি তখন আমরা ইন্টিজার, যেমন জাভার ক্ষেত্রে বা সি এর ক্ষেত্রে এটা কি হয়, ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমাকে মেনশন করতে হয়। ঠিক আছে? তাই বিষয়টা এরকম না? জি স্যার। ওকে, এখানে আসেন। এখানে আমাকে বলতেছে পাইথন ডাইনামিক টাইপটা আমরা বুঝতে পারলাম। এখন আমাকে বলতেছে পাইথন রিজার্ভ কিওয়ার্ডস, যে এই যেই কিওয়ার্ড গুলো আছে, যে ওয়ার্ড গুলো আছে, এগুলো হচ্ছে পাইথনের রিজার্ভড। এগুলো হচ্ছে মেইন, মানে মোস্ট ইউজেবল যে ওয়ার্ড গুলো আছে সেগুলো হচ্ছে এটা, যে আমরা ফলস, নন, ট্রু, এন্ড, হ্যাঁ, তারপরে এই যে ফাংশন ইউজ করার জন্য ডেফ, ইফ, ইম্পোর্ট, এগুলো হচ্ছে পাইথনের রিজার্ভ কিওয়ার্ড। সেগুলো আপনি অন্য কোথাও ব্যবহার করতে পারবেন না চাইলেও। বোঝা গেছে? সামনে আসে আমরা দেখবো এগুলো আমরা সবাই সামনে সবগুলোই ব্যবহার হবে, বা সবগুলো এগুলোই মেইন আমরা ব্যবহার করি। তাছাড়া আরো কি পাইথনের কিওয়ার্ড আছে, তো এগুলো হচ্ছে মেইন বা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সো এটা হচ্ছে পাইথনের রিজার্ভ কিওয়ার্ড, এই কথাটা মাথায় রাখবেন। ঠিক আছে? ওকে, এখন আসতেছে নেমিং কনভেনশন। নেমিং কনভেনশনটা কি, যে আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করব বা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভেরিয়েবল নেমের ক্ষেত্রে আর কি, যে নেমিং কনভেনশনটা কি, যে a variable can have a short name like x and y, or a more descriptive name is car name, total value। ঠিক আছে? তো ভেরিয়েবল নেমটা ছোট হাতের হইতে পারে, বড় হাতের হইতে পারে, বা মোর ডিসক্রিপটিভ নেমে হইতে পারে, যেমন এস, কার নেম, টোটাল হইতে পারে। কিন্তু বিষয় হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে কিছু রুলস রয়ে গেছে পাইথনের। সেগুলো কি কি বলতেছে এখানে, যে ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ এ লেটার অর দ্য আন্ডারস্কোর ক্যারেক্টার। বুঝা গেছে? তাহলে আমার প্রথমে আমাকে বলতেছে যে ভেরিয়েবল নেমটা যদি আমার প্রথমে শুরু, বা আমার প্রথম ভেরিয়েবল নামটা স্টার্ট হবে লেটারের মাধ্যমে, উইদাউট লেটার হবে না, বা অর আন্ডারস্কোর। আমরা নাম্বার দিয়ে ভেরিয়েবল নাম শুরু করতে পারবো না। এই ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার। দ্বিতীয় ল এটা বলে দিচ্ছে আমাকে। তারপর কি বলতেছে, এ ভেরিয়েবল নেম ক্যান অনলি কন্টেন আলফা নিউমেরিক্যাল ক্যারেক্টার অ্যান্ড আন্ডারস্কোর। ঠিক আছে? তার মানে এটা বলতেছে যে এই ভেরিয়েবল নেম ক্যান অনলি কন্টেন আলফা নিউমেরিক্যাল, মানে আলফা নিউমেরিক্যাল ক্যারেক্টার মানে কি, দুইটা এই তিনটা একসাথে আমি তোমার দিতে পারবো। আমি ভেরিয়েবল নেম দিতে পারবো বা নাম্বার, আগে আমি তারপর আমার কিনা বলে ক্যারেক্টার ইউজ করলাম, দেন নাম্বার ইউজ করলাম। এভাবে আমি কি করতে পারবো, আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো।
ভেরিয়েবল নেমস আর কেস সেন্সিটিভ, এজ বা ক্যাপিটাল লেটারের এজ, দেন পুরোটাই বড় হাতের যে ক্যাপিটাল লেটারের এজ, এটা কিন্তু তিনটা ডিফারেন্ট ভেরিয়েবলস। এই জিনিসগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে আমি আশা করি, সেগুলো বিস্তারিত বলার কিছু নাই। তারপর আমি এটা ভেরিয়েবলটা কি সেটা সম্পর্কে একটা ধারণা নেই। আমাকে প্রথমে বলছে ভেরিয়েবল নেম প্রথমে যে কোনো লেটার দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? এটাকে রান হচ্ছে, রান হয়েছে। তারপর আমাকে বললো কি নাম্বার দিয়ে ভেরিয়েবল নেম কি হবে না, স্টার্ট হবে না। এটা কি রান হচ্ছে সেটা না, ক্যান নট অ্যাসাইন টু লিটারাল হেয়ার, মেবি নট, কি বলছে, মেবি ইউ মিন্ট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন আমরা আবার ট্রাই করি কি বলতেছে, এ আন্ডারস্কোর 1, এটা কি রান হয়েছে? জি স্যার, এটা নিছে। এটা নিচে কেন নিচে, কেন নিচে? জি স্যার, এটা তো বলা আছে, এটা আমরা আন্ডারস্কোর বলা ব্যবহার আছে যে করতে পারবো যদি কোনো ভেরিয়েবল নেম ক্যান অনলি কন্টেইন আলফা নিউমেরিক ক্যারেক্টার্স এন্ড আন্ডারস্কোরস, ঠিক আছে? আবার এখানে আরেকটা কথা বলছে, ভেরিয়েবল নেমস আর কেস সেন্সিটিভ। এখানে আমার তিনটা ভেরিয়েবল নেম, এটা আমার খেয়াল করতে হবে। আমার ছোট হাতে বড় হাতে বলে মিলাই গোলাই ফেলবো না, ঠিক আছে? জি স্যার। তো ঠিক আছে, আমরা যদি আরো বিস্তারিত জানতে চাই অনলাইনে ঘাটাঘাটি করতে পারবো, বা এই লিঙ্কে গিয়ে পাইথনের নেমিং কনভেনশন সম্পর্কে আরো ভালো করে ধারণা নিতে পারবো আর কি, ঠিক আছে? এখন আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, বা এখন আসতেছে ইনস্ট্রাকশন স্টেটমেন্ট। স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশনটা কি, ঠিক আছে? A statement is an instruction that a Python interpreter can execute. So, in simple words, we can say anything written in Python is a statement. ঠিক আছে? যে একটা স্টেটমেন্ট ইনস্ট্রাকশন দেওয়ার পরে কি পাইথন ইন্টারাপ্ট করে এক্সিকিউট করতে পারে। তাহলে মানে আমি যে কোনো সিম্পল ওয়ার্ড বা যে কোনো এনিথিং পাইথনে ইনস্ট্রাকশন যেটাই হয় সেটা হচ্ছে কি মানে স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন। পাইথন স্টেটমেন্ট ends with the token new line character. It means each line in a Python script is a statement. ওকে, তাহলে স্টেটমেন্টটা কি আমরা বুঝতে পারছি? যেমন স্টেটমেন্ট আমার প্রিন্ট হ্যালো ওয়াল একটা স্টেটমেন্ট, তারপরে এক্স যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম 20 সেটাও আমার একটা স্টেটমেন্ট, প্রিন্ট করা যে সেটাও কি আমার একটা স্টেটমেন্ট। এই জিনিসগুলো বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে এটা আমার একটা স্টেটমেন্ট, এটা আমার একটা স্টেটমেন্ট, এটাও আমার একটা স্টেটমেন্ট। যদি আমি বলি y20, এটা একটা স্টেটমেন্ট। আমি বললাম প্রিন্ট কি ওয়াই না, এটাও আমার কি একটা স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন আর কি। তাহলে আমার ইনস্ট্রাকশন বা স্টেটমেন্টটা বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, স্যার জি এখানে যে তৃতীয় লাইন আছে, পাইথন স্টেটমেন্ট এন্ডস উইথ দ্য টোকেন নিউ লাইন ক্যারেক্টার, এই লাইনটা একটু বুঝাই দেন। ওকে, এর মানে হচ্ছে পাইথন স্টেটমেন্ট এন্ডস উইথ দ্য টোকেন নিউ লাইন, সে নিউ লাইনে টোকেন করতেছে। আমার হচ্ছে এটা, এই যে এই স্টেটমেন্ট, আমার স্টেটমেন্ট পর নিউ লাইন আসতেছে কি x20, দেন হচ্ছে আমার প্রিন্ট এক্স। তাহলে আমার তিনটা টোকেনে আসতেছে। its main each line in a Python script is a statement. তাহলে আমার তিনটা স্টেটমেন্টের কথা বলতেছে, ক্লিয়ার? দেন আসতেছে আমি এই যে প্রিন্ট, এই যে কথাটা ক্লিয়ার আশা করি। দেন হচ্ছে আমার আমি যেটা এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে প্রিন্ট
এই যে এটা, এই কোডটা আমরা একটু কপি করে নেই। আপনি ক্লিয়ার? জি স্যার। ওকে, এই কোডটা যদি আমি একটু কপি করে নেই, দেখি কি বলে। আচ্ছা, আমি এটা প্রিন্ট করে এটা রান করি। সবগুলোই তো আউটপুট দেখাবে। ওকে। ওকে, সে এখানে এখানে আমাকে বলতেছে প্রিন্ট, কয়টা দিছে, মাই, দেন হচ্ছে নেম, ইজ, মন্টি, পাইথন দিয়েছে আমাকে। তারপর কি বলে দিল আমাকে, এটা কি করলো, এটা হচ্ছে আমাকে, এইটার মানে কে বুঝছে? স্যার এটা এটা তো দেখেনি, এটা তো স্যার এটা দিয়ে মেবি কি বলে সেপারেট করছে একটা থেকে আরেকটা, সেপারেট আলাদা আলাদা করে দিছে। অভি বলতেছে। সেপারেট। জি স্যার। হুম, তাহলে এটার মাধ্যমে আমাকে সেপারেট করতে চাইছে। ঠিক আছে, আমি যদি এখানে কমা দেই বুঝতে পারছি। হবে? তাহলে আমাকে সেপারেট করছে কিসের মাধ্যমে? স্যাপ একটা কিওয়ার্ড স্যার, স্যাপ কিওয়ার্ডের মাধ্যমে। বুঝি নাই। স্যার ওই যে শেষে যেটা দেওয়া আছে যে স্যাপ, স্যাপ একটা কিওয়ার্ড স্যার, এটার মাধ্যমে সেপারেট করা হয়েছে। এই তো সেপারেশন করছে, এটার মাধ্যমে মাঝখানে কি দিছে, আমার কমা ইউজ করছে। আমি যদি এটা জি না স্যার। রাখি, হয়েছে? জি স্যার ঠিক আছে। ঠিক আছে, বোঝার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন তো নাকি নাকি কোনো সমস্যা আছে? জি স্যার, বুঝতেছি। কে কে আছে এখানে? জি স্যার। হুম, মানে এখানে কারা কারা আছেন তারা তাদের নাম বলেন। স্যার আমি ফাতাহ। না ঠিক আছে, সমস্যা নেই, দেখলাম আর কি। ওকে, তারপর আসতেছে কি আমার ভাই, বেসিক সিনট্যাক্স কমেন্টস। ভাই আমরা কমেন্ট সম্পর্কে সবাই মোটামুটি জানি নাকি, নাকি জানি জি না? স্যার। বেসিক সিনট্যাক্স কমেন্ট সম্পর্কে তো সবাই জানি আমরা। জি স্যার। জি স্যার। জি। ভাই এটা কি এখন রান হবে? এটা কি রান হবে? স্যার। এটা তো কমেন্ট করা স্যার, কমেন্ট রান না হবে না। স্যার। হবে না? জি না স্যার। কমেন্ট তো রান হবে না। জি না কি যে হয়েছে, স্যার, ওই হ্যাশট্যাগ দিয়ে এটা তো কমেন্ট। কমেন্ট তো রান হয়েছে, তোমরা বলছো হয় না, হবে না। তার মানে এটা কমেন্ট তো রান রান হয়েছে হবে কিন্তু কিন্তু কোনো কমেন্ট। কিছু তো প্রিন্ট করবে না, কারণ প্রিন্ট কমেন্ট আছে করবে না, কমেন্ট। প্রিন্ট করবে না, বাস এটা কি আমার প্রিন্ট করবে না, এটা কি আমার কমেন্ট। আমি যদি এখন বলি সেটা রান করবে, প্রিন্ট বিসমিল্লাহ, সেটা রান করছে, তাই না? বিষয়টা এরকম না? জি স্যার। তাহলে আমি যদি হ্যাশট্যাগ এটা দিয়ে কমেন্ট করতে চাই, কমেন্ট করা হবে। জি এটা যদি স্যার। আমি হ্যাশট্যাগ কমেন্ট দিতে করতে হবে। চাই, কমেন্ট হ্যাশট্যাগ হয়ে দিতে গেছে। হবে। ওকে, কমেন্ট সম্পর্কে আমরা সবাই মোটামুটি হ্যাঁ। জানি জি যে স্যার। কমেন্ট কিভাবে করে, বেসিক সিনট্যাক্স কমেন্টটা কেন ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন এটাও একটা কমেন্ট, ডক স্ট্রিংটাও একটা ডকুমেন্ট স্ট্রিং আর কি। এটা হচ্ছে আহ, কোনো ফাংশন বা কোনো ফাংশনের আগে বা পরে এটা কেন ফাংশনটা ব্যবহার করা হয়েছে বা জি স্যার। এটার জন্য ব্যবহার করা হয়। যেমন এখানে ডক স্ট্রিংটা কি বলতে চাইছে, দিস উইল টেক টু প্যারামিটারস, কয়টা প্যারামিটার নিচে, দুইটা, আর রিটার্ন এ ভ্যালু ইজ এ ইন্টিজার, সেটা রিটার্ন করতেছে, জাস্ট এটা কমেন্ট করে সে লিখে দিচ্ছে। সেটাকে আমরা বলি ডক স্ট্রিং বা ডকুমেন্ট স্ট্রিং আর কি, পাইথনে এটাকে বলি। সেটা ফাংশন বা ক্লাস বা অবজেক্টের ক্ষেত্রে এটা মাঝখানে বা শুরুতে আগে পরে এটা তোমরা ইউজ করতে পারো। তো এখানেই আছে আমার এই যে ডক স্ট্রিং, এই দুইটাই ডক স্ট্রিং। ঠিক আছে, বা কমেন্টস, তিনটাকে আমরা কমেন্টস বলি আর কি সবাই। সে এখন এটা ভাগ করছে এটুকে আলাদা আলাদা আর কি। বোঝা গেছে? কমেন্টস নিয়ে কারো প্রশ্ন আছে? নো স্যার। ঠিক আছে, না স্যার। ওকে। রিসিভিং ইনপুট, রিসিভিং ইনপুটটা কি? রিসিভিং ইনপুটটা হচ্ছে যে ইউজার গেট ইউজার ইনপুট উইথ পাইথন ইউজিং দ্য ইনপুট ফাংশন, দ্য ইউজার ক্যান এন্টার কিবোর্ড ইনপুট ইন দ্য কনসোল। আমি যদি কোডটা কপি করে এখান থেকে নিই, সহজে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো। কোডটা কপি করে নিলাম।
বিরক্ত লাগতেছে? না স্যার। না স্যার। আচ্ছা, এখন আমাকে বলো যে এটা কেন ইরোড দেখাইতেছে? কেন রান করলো না এটা কোডটা? নেম, ওকে, ইনপুট নিচ্ছে প্রিন্ট। স্যার স্পেসের কারণে কোনো সমস্যা হচ্ছে কি? শিওর? এখানে তো স্যার প্রিন্ট এন্টার দ্য ফার্স্ট নেম, তারপর এখানে নেম দিছে, নেম দিয়ে ইনপুট নিছে, এটা কিভাবে হয়? ইনপুটকে ভেরিয়েবলের স্যার মধ্যে স্টোর করছে, এখানে তারপর যে নেম যে ভ্যালু রাখছেন স্যার, নেমের মধ্যে তো ইনপুটই দিয়ে দিচ্ছে স্যার, মানে কোনো ইয়ে নাই কোনো স্যার, মানে এই যে ভ্যালু ডিফাইন করা নাই, মেবি এই কারণে এরর আসছে। স্যার নেম, আমরা একটা ইনপুট নিছি, কনফিডেন্ট হতে সেটাকে হবে, বুঝছো? ভেরিয়েবলের মধ্যে সেভ তাহসিন করছি, একটু নেম নামে কনফিডেন্ট ভেরিয়েবল। হতে হবে, বুঝছো? এখানে হচ্ছে, এখানে আমাকে ভ্যালু ইরোডটা কি বা যে ইরোডটা কি আর সেটা পড়তে হবে আগে। সো তুমি যেটা প্রথম বলছো সেটা ঠিক আছে, তুমি আবার বিচলিত হয়ে গেছো, বিষয়টা এরকম না। তোমার একটা কনফিডেন্স থাকতে হবে বিষয়টা নিয়ে, যে জিনিসটা জানো সেটা নিয়ে। সেখানে আমাকে বলছিল যে আনএক্সপেক্টেড ইন্ডেন্ট। সো ইন্ডেন্ট সম্পর্কে আমরা সামনে জানবো। ইন্ডেন্টটা হচ্ছে কি? এটা হচ্ছে স্পেস বা ইন্ডেন্ট করার কি। সো এটা যখন কি আনএক্সপেক্টেড ইন্ডেন্ট রান হবে না, একটু ওয়েট। স্যার স্লো করতেছে, ওয়েট। স্যার সম্ভবত নেটওয়ার্কের সমস্যা করতেছে। Send the name. ওকে, তাহলে এখানে প্রথম আমাকে ইন্ডেন্ট ছিল, কি ছিল? ইন্ডেন্ট ছিল। ইন্ডেন্টটা কি? যে আমার আনএক্সপেক্টেড দুইটা ইন্ডেন্ট ছিল, সেটা হচ্ছে স্পেস ছিল এই জায়গাগুলোতে, ঠিক আছে? এটা আনএক্সপেক্টেড ইন্ডেন্ট। ইন্ডেন্টটা কি আমরা পরে বুঝবো আসলে। ইন্ডেন্ট, একটা ইন্ডেন্ট মানে হচ্ছে এই যে এখানে যদি একটা ইন্ডেন্ট থাকে তাহলে হচ্ছে এই এই কোডটা হচ্ছে আমার এই প্যারামিটার আন্ডারে, এই প্যারামিটার আন্ডারে হচ্ছে জি আমার স্যার। এই কোডটা আর কি। সো এটা তো আমার এই প্যারামিটার আন্ডার, আমার তিনটা ইনস্ট্রাক্ট কিনা বলে আমরা যখন দেখে আসলাম, পরে আসলাম ইনস্ট্রাকশন বা স্টেটমেন্ট, যেটা আমি বললাম আর কি। এখানে তিনটা স্টেটমেন্ট কি বলতেছে আমাকে? প্রথমে আমাকে বলতেছে প্রিন্ট ইন্টার ইউর ফার্স্ট নেম, ঠিক আছে? দেন হচ্ছে আমার নেম নিছে ইনপুট, এটাকে আলাদা করে ফেলছে, ঠিক আছে? এবার আমাকে কি করছে, আমি প্রথমে কি করলাম, প্রিন্ট বলছে আমাকে, আমি রেড করলাম ইন্টার ইউর ফার্স্ট নেম, দেন হচ্ছে নেম ইনপুট নিতে চাইতেছে, দেন আমি ইনপুট দিলাম, কি দিলাম? আজিম সরকার। দেন দেওয়ার পর সেখানে আবার প্রিন্ট করছি আমি নাইস টু মিট ইউ, ওই যে এই নামে, যে নামটা আমি ইনপুট দিলাম সেই নাম আমাকে কি বলছে? নাইস টু মিট ইউ আজিম সরকার। কথাটা ক্লিয়ার? বোঝা জি গেছে? স্যার। ওকে, তারপর স্যার এটা মেবি ইউজার ডিফাইন প্রোগ্রাম স্যার, ইউজার ডিফাইন, যেটা রাইট, ইউজার রিসিভিং ইনপুট, ইউজার গেট ইনপুট, এটা বললাম আমি তোমাকে। রিসিভিং ইনপুট, বলো। হ্যাঁ শুনতেছি, বলো। হ্যালো? স্যার কি কথা বলছিল জানি? জি, ওকে, তাহলে একটা গেট প্রশ্ন ইউজার করছিল। ইনপুট উইথ পাইথন ইউজিং দ্য ইনপুট ফাংশন। ইনপুট ফাংশন ইউজ করে দ্য ইউজার ক্যান এন্টার কিবোর্ড ইনপুট ইন দ্য কনসোল। তাহলে ইউজার চাইলে কি করতে পারে? কিবোর্ডের মাধ্যমে কি ইনপুট দিতে পারে, এই কথাটা এখানে বলেছে। আমি যদি এই কোডটা আমি এখন কপি করে নেই, যদি এটা আমি দেখি কি বলতেছে আমাকে, দেখি।
এই কোডটা যদি আমি কপি করি, আচ্ছা আমাকে বলো ভাই উপরের কোডটার মধ্যে এই কোডটার মধ্যে তফাৎটা কি? একই রকম কাজ করবে। জি স্যার উপরেরটাতে আমরা প্রথমে স্যার ইনপুটটাকে যে স্ট্রিংটা স্যার আলাদা জি একটা প্রিন্ট দিয়ে আমরা, আর কোডটার মধ্যে স্যার আমরা স্ট্রিংটা এখানে অ্যাড করে দিচ্ছি ইনপুটের মধ্যে, ওই জি ডাবল স্যার কোটেশন এখানে দিয়ে আমরা এখানে একটা লাইন কম প্যারেনথেসিসের হয়েছে, মধ্যে এটা অ্যাড এখানে করে একটা দিচ্ছি। লাইন এরপর বেশি আলাদা দিয়ে print দেওয়া- ইনপুটটা অ্যাড করছিলেন। গুড। তার মানে আমরা প্রথমে ইনপুটটা আলাদা নিয়েছিলাম, এটা এখন কি করছি নেমের সাথে অ্যাডজাস্ট একবারে করে ইনপুটটা দিয়েছেন। নিয়ে একবার নিয়ে নিছি আর কি। এখন জি যদি স্যার। আমি লিখি যে তাসিন আসবে, জি এন্টার স্যার। ইউর ফার্স্ট নেম, নাম তাসিন, নাইস টু মিট ইউ তাসিন, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমার রিসিভিং ইনপুট সম্পর্কে কোনো প্রশ্ন আছে? নো স্যার। টাইপ কনভার্সন কাস্টিং, এটা আমরা বিস্তারিত স্যার আবার আলোচনা করব। তারপরে আমি এখানে তো ডাটা টাইপ সমস্যা হতে পারে স্যার। যে তাসিন বলুন। স্যার এখানে ইনপুট নেওয়ার সময় যদি আমি অন্য কোনো ডাটা টাইপ, স্যার ইনপুট নেওয়ার সময় অন্য কোনো ডাটা টাইপ যদি আমি ইনপুট নিই, যেমন এখানে তো আমরা নাম নিছি, যদি টেক্সট নিই তখন, আরে কি বলেন, সংখ্যা নিই, ইন্টিজার টাইপ কোনো ডাটা নিই, তখন তো সমস্যা দেখা দেবে স্যার। কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে জি স্যার, এখানে তো আমরা কি বলে স্ট্রিংটা নিছি আর কি, যদি ইন্টিজার নিই তখন তো এটা ইরর দেখাবে সম্ভব হতো। কেন দেখাবে? এটা ডাইনামিক টাইপ। স্যার আমরা তো এটা, স্যার এটা তো আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে যে আমরা এটা ইনপুট নিচ্ছি। ইনপুট নেওয়ার সময় যদি আমরা স্বাভাবিকভাবে এটা বুঝে নেয় যে আমরা স্ট্রিং নিচ্ছি, কিন্তু যদি আমরা অন্য কোনো ডাটা টাইপ দিই এটা বুঝবে না, এটা এরর দেখাবে। কে বলছে যে দেখাতেছে? নাইস টু মিট ইউ 23, নাইস টু মিট ইউ 23। তোমাকে না তোমাদেরকে তো এখানে আমি তো আসছে প্রথমে বলছি। হ্যাঁ ওইখানে তো আসছে আমার, এখানে তো আসছে আমার, এখানে এরর দেখে, এমনি আমি পাইচার্ম বা এগুলাতে চেষ্টা করছিলাম, এখানে এরর দেখাচ্ছে। না না না, কি কখনোই টাইপ ডাটা দেখাবে এটা না, বুঝতে কখন পারছে না। কেন দেখাবে না সেটা ও, হচ্ছে, এইটা হচ্ছে ডাইনামিক্যাল, এটা তোমার পাইথন স্যার ডাইনামিক ল্যাঙ্গুয়েজ। আমি দিছি। তোমাকে এই বিষয়ে আলোচনা করছি, আমরা করি নাই? জি স্যার। সেটাকে ডিক্লেয়ার করতে হবে না যে এটা জি কি। স্যার নিবে নেবে, সরি স্যার নিবে, তবে এটাকে স্ট্রিং আকারে নিছে, যে আমরা যে নাম্বারটা দিচ্ছি এটাকে সেই স্ট্রিং আকারে ইনপুট নিয়ে নিছে, ওকে ঠিক আছে। ইন্টিজার আকারে নেয় নাই। হুম, এখন এটা হচ্ছে টাইপ কনভার্সন বা কাস্টিং, এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তারপরেও জাস্ট একটা ধারণা দিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে তোমার ইমপ্লিসিট টাইপ কনভার্সন, মানে হচ্ছে আমার কি আমার যে ডাটা টাইপটা অটোমেটিক পাইথন কি করে সেটা চেঞ্জ করে ইন্টিজার থেকে ফ্লোটে নেয় বা ফ্লোট থেকে ইন্টিজারে নেয়, সেটা অটোমেটিক করে, সেটাকে আমরা বলতে পারি। বা ডাটা টাইপকে চেঞ্জ করা, একটা ডাটা টাইপ থেকে অন্য ডাটা টাইপে রূপান্তর করা, বা এটাই হচ্ছে তোমার টাইপ কনভার্সন বা কাস্টিং আর কি। আর এটার মধ্যে ইমপ্লিসিট হচ্ছে সে নিজে নিজেই নেয়, জি আর স্যার এটা জি। হচ্ছে এক্সপ্লিসিট হচ্ছে টাইপ কনভার্সন, মানে হচ্ছে ইউজার বা আমরা যা ইউজাররা সেটা পরিবর্তন করে ডাটা টাইপটা আর কি। সেই বিষয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো, আজকে এটাতে আর বিস্তারিত আলোচনা করব না। নিউমেরিক ডাটা টাইপ, কোনো প্রশ্ন আছে নিউমেরিক ডাটা টাইপ নিয়ে? হ্যালো, শুনতেছ? জি স্যার জি স্যার। জি স্যার। তাহলে আমরা শেষ করলাম কি, আমরা করলাম টাইপ কনভারসেশনটা আগামী ক্লাসে বা লেকচারে দেখবো আমরা। তারপর আমরা তো বুঝে নিছি আসলে জিনিসটা কি, ডাটা টাইপ কনভার্ট করা আর কি। আহ, এখন নিউমেরিক ডাটা টাইপটা কি? নিউমেরিক ডাটা টাইপ হচ্ছে পাইথন নাম্বার টাইপস তিনটা, একটা হচ্ছে ইন্টিজার, দুইটা, একটা হচ্ছে ইন্টিজার ফ্লোট। সেই দুইটাকে আমরা বলতে পারি হচ্ছে একটা কি, ফ্লোট। এটা দুইটাকে আমরা কি বলতে পারি, নিউমেরিক ডাটা টাইপ। ইন পাইথন integers are zeros, positive or negative, whole number
উইদাউট ফ্র্যাকশনাল পার্ট কি ইন্টিজার। বুঝা গেছে? মানে কি পাইথনে ইন্টিজার নাম্বার হচ্ছে আর হচ্ছে কি জিরোস এবং পজিটিভ অর নেগেটিভ নাম্বার, সব নাম্বারে কি তোমার ইন্টিজার উইদাউট কি ফ্র্যাকশনাল পার্ট। বুঝা গেছে ফ্র্যাকশনাল পার্ট কি মানে দশমিক আর কি। আর এখানে ফ্লোট কি বলতেছে, ইন পাইথন ফ্লোটিং পয়েন্ট নাম্বার আর পজিটিভ এন্ড নেগেটিভ রিয়েল নাম্বার উইথ এ ফ্র্যাকশনাল পার্ট, ঠিক আছে, ডিনোটেড বাই দা ডেসিমেল সিম্বল। ঠিক আছে, তাহলে দশমিক জি স্যার, দশমিক জি স্যার। দশমিক সংখ্যাটা কি আমার ফ্লোট, ঠিক আছে। হ্যালো। ইন্টিজারটা কি, ইন্টিজার হচ্ছে আমার একটা পূর্ণ জি সংখ্যা, স্যার। এটা হচ্ছে পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে। এগুলো তো বুঝার কথা নাকি, এগুলো না কোনো সমস্যা আছে? আবার জিরো। এগুলো না সমস্যা আছে না কারো? স্যার। জি না তারপর স্যার। আসছে বুলিয়ান ডাটা টাইপ। বুলিয়ান ডাটা টাইপটা কি? না স্যার। কেউ মিউট করো, একজন মিউট করো। হ্যাঁ, তাহলে বুলিয়ান ডাটা টাইপ কি? বুলিয়ান ডাটা টাইপ মানে হচ্ছে ট্রু, ট্রু অ্যান্ড ফলস যেটাকে আমরা বলি সেটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। আমরা পূর্বে দেখছি ইন্টিজার আর ফ্লোট। তাহলে আমরা ইন্টিজার ফ্লোটটা যদি আমরা দেখি এখানে, যদি আমি এখানে বলি যে এজ এজ কত 23, এজ 23, যদি এজ লিখি, ওকে, তাহলে আমার প্রিন্ট করলো কত 23। আমি যদি এখন বলি এটা আস্ক করি যে টাইপ কি, টাইপ এজ, সে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে এটা হচ্ছে কি ইন্টিজার টাইপ। যদি আমি এখানে লিখি, শর্টকাটে লিখে ফেলি আর কি, আর লাগবে না। সে আমাকে বলে দিচ্ছে এটা ফ্লোট টাইপ। জি স্যার। আমি যদি এখন a equal to true রান করলাম, a প্রিন্ট করলাম, দিল ট্রু। টাইপ জানতে চাচ্ছি আমি, বলে দিছে এটা কি বুলিয়ান ডাটা বলে দিছে। জি স্যার। বুলিয়ান বলে দিস। আচ্ছা, কি রে ফলস বানাম হয়েছে না? না স্যার। আচ্ছা, এখন কি সমস্যা, কি এটা কেন রান হচ্ছে না? কেউ বলতে পারবে? আর এফটা বড় হতে হবে, এফ এফ। কেন ফলসের এফটা বড় হতে হবে। কেন? এটা স্যার পাইথন হচ্ছে ডাটা কেস টাইপের মধ্যে সেনসিটিভ। দেওয়া স্যার কেস সেনসিটিভ হওয়ার কারণে Case বড় হাতের sensitive। ছোট হাতের অক্ষরে পাইথন মানে এটা ভুল ধরে থাকে। ভাই একটু স্যার, যেটা জি স্যার। বলবি একটু ভালো করে বলিস, উল্টা পাল্টা বলতেছিস কেন? হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে কি, এখন কেন আমার এটা নিচ্ছে না, কেন আমার নেম এরর দেখাচ্ছে? বড় হাতের হলে স্যার বুঝতে পারলাম কেন, বলতে স্যার স্যার পারবা? এখানে যে ফলসের মধ্যে এফটা বড় হাতের হবে। হ্যাঁ কেন হবে? স্যার পাইথন হচ্ছে কেস সেনসিটিভ, এই কারণে যদি বড় হাতের বা ছোট হাতের কোনো গ্যাপ থাকে বা কোনোটা চেঞ্জ করা হয় তাহলে পাইথন সেটাতে ইরর দেখায়। না হয় নাই। কিনা জি বলেন, স্যার। স্যার তাসিন স্যার এখানে
তাসিন বলো, জি স্যার, বলো। বলতে পারবা না? আমি বলবো। এখানে স্যার আমরা বুলিয়ান তো বি এর ভ্যালু দিয়ে দিছি। না স্যার, আপনি বলেন। এখানে ভাই আমরা যে বলছিলাম যে আমাদের কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে, মনে আছে? জি স্যার, জি স্যার। ভুলে গেলে হবে? আচ্ছা, জি স্যার, জি স্যার, আমরা সেগুলোকে ভ্যালু হিসাবে নিতে পারবো না। বুঝতে পারছি স্যার। ওকে, এখন যদি আমি টাইপটা জি চাই, স্যার। আমি যদি এখন বলি প্রিন্ট বি, না নিচ্ছে, এটা কি ফলস বলছে না? বি আমি টাইপ চাচ্ছি, টাইপ জানতে চাইতেছি। টাইপ বি। ও সরি, বলি ক্লিয়ার। জি স্যার, ওকে। ওকে, বললেন ডাটা সম্পর্কে আমরা ধারণা নিলাম। সোয়াপিংটা কি? আচ্ছা, আমার কি সোয়াপিং, সোয়াপিংটা কি কেউ বলতে পারবা? তোমাদের প্রোগ্রামিং এ ছিল না সোয়াপিং? পড়ো নাই তোমরা? জি স্যার, ভ্যালুটা চেঞ্জ করা আর কি। সোহান, জি স্যার। সোয়াপিং সোয়াপিং হচ্ছে সোয়াপিং হচ্ছে একটার ভ্যালুর সাথে আরেকটার ভ্যালু পরিবর্তন করা, মানে এর ভ্যালু যদি 10 হয়, বির ভ্যালু যদি 20 হয়, তাহলে আমরা এর ভ্যালু 20 করব, বির ভ্যালু 10 করব, এরকম আর কি। গুড, গুড। সোহানের জিজ্ঞাসা করে, সোহানের জাবা তো মনে পড়ছে নাকি? জি স্যার। ওকে, আচ্ছা। এখন তিনটা তিনটা মাধ্যমে আমরা এটা করতে পারি, যে এক্সচেঞ্জ করতে পারি এর ভ্যালুটা, এর ভ্যালুটা ভি তে, ভি এর বলে এ তে নেওয়া আর কি। যদি আমি এটা করি, দেখি এটা কপি করি, এই কোডটা যদি আমি কপি করি, আমাকে কে বলতে পারবে যেটা কিভাবে কাজ করছে? এটা কি রান হবে? না স্যার। ট্রাই করি। না স্যার, স্পেসের ইয়ে আছে। স্যার, আনএক্সপেক্টেড এটা ইন্ডেন্ট, জি স্যার। ইন্ডেন্ট আসে সামনে, ইন্ডেন্টটা আমরা আলোচনা করব, ঠিক আছে? ইন্ডেন্টের কেন প্রয়োজন, ইন্ডেন্টটা কি সমস্যা করতে পারে, জি এগুলো স্যার। নিয়ে আমরা আলোচনা করব, স্টেপ বাই আসবো। ওকে ভাই, এটা কিভাবে কাজ করলো আমাকে বলতে পারবে কি? স্যার, দেখা যাচ্ছে না। হুম, না বলতে স্যার, পারলে প্রথমে বলার আমরা সময় এর নষ্ট। ভ্যালু দিছি, তারপরে স্যার। জি, হ্যালো হ্যাঁ শুনতেছি, স্যার, আমি বলি। বলো। জি স্যার, প্রথমে আমরা এ এর ভ্যালু 10 নিচ্ছি এবং বি এর ভ্যালু কত 20। তারপর আমরা এটাকে আবার টেম্প নামে যে কি বলে এটাকে ভেরিয়েবল নিয়েছি, টেম্প ভেরিয়েবলের মধ্যে এ এর ভ্যালুটা এখানে দিয়ে দিছি, এটাকে দিয়ে দিছি। তারপর আবার এখানে এ এর মধ্যে বি এর ভ্যালুটা দিয়ে দিছি। বি এর ভ্যালুটা এবার এ এর মধ্যে দেখাবে এবং বি এর মধ্যে আবার এর ভ্যালুটা দেখাবে, কারণ বি এর ভ্যালুটা আমরা টেম্প দিয়ে দিছি। তার প্রিন্ট এ বি যদি আমরা দিই, এর ভ্যালু দেখাবে বি আর বি এর ভ্যালু দেখাবে টেম্প, আর টেম্পের মধ্যে আছে এ, এর ভ্যালু আছে 10। হ্যাঁ, গুড, বুঝতে পারছি আমি। আশা করি অনেকে হয়তো বুঝতে পারছো। তারপর আমি বলি, এখানে বলছে আমার দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো আমরা কি করছি, প্রথমে টেম্প মাধ্যমে এর ভ্যালুটা নিয়ে নিছি এখানে, ঠিক আছে? তখন এখন কি হচ্ছে, আমার এটাতে খালি, সো আমি এ ইকুয়াল টু বি সমান সমান করে দিছি, দেন আবার বি থেকে টেম্প নিয়ে বি এটা খালি করে ফেলছি, ঠিক আছে? বুঝে গেছে? জি তাসিন ঠিক স্যার। আছে? জি এরকম স্যার। ভাবে? জি স্যার। তাহলে আবার ক্লিয়ার করো, জি স্যার। আবার ক্লিয়ার করো দেখি। আবার বলবো স্যার? হুম, স্যার, প্রথমে আমরা এ এর একটা ভ্যালু নিচ্ছি, ঠিক আছে, হুম। আর বি এর একটা ভ্যালু নিচ্ছি। দেন হচ্ছে আমরা টেম্প আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করে এই ভেরিয়েবলের মধ্যে আমরা এর ভ্যালুটা রেখে দিচ্ছি, অর্থাৎ এ কে রেখে দিছি, আর এর ভ্যালু তো 10 আমরা জানি। দেন হচ্ছে এর মধ্যে আমরা বি এর ভ্যালু রাখছি এবং বি এর মধ্যে এর ভ্যালু অর্থাৎ টেম্পটাকে রেখে দিছি। এতে করে এ কে প্রিন্ট দিলে বি এর ভ্যালু দেখাবে এবং বি কে প্রিন্ট দিলে টেম্প, এবং টেম্পের মধ্যে আছে এর ভ্যালুটা দেখাবে। এভাবে তাহলে আমার সোয়াইপ হয়ে গেছে স্যার। তাহলে আমার সব হয়েছে।
জি স্যার। এর মধ্যে আমার বি এর ভ্যালু দেখাচ্ছে এবং বি এর মধ্যে এর ভ্যালু দেখাচ্ছে। বুঝতে পারছো সবাই? জি স্যার, জি জি স্যার। স্যার বুঝছি। জি ওকে, ভালো, তোমরা বুঝতেছো, আমার ভালো লাগতেছে। তোমরা না বুঝলে একটু কষ্ট হইতো আর কি, আমার ক্লাসের মতো চিল্লাচিল্লি করা লাগতো। জি স্যার, আই এম সরি স্যার, তখন ওই যে স্যার আমি এটা বুঝতে পারি না, ভাবছি যে ওকে ওই যে ওকে, এখন আহ, এটা এটা কি যোগ বিয়োগ করে আমি করতে পারবো। তারপরে হচ্ছে আমি এই যে এইভাবে এ এর মানটা ভি, এ বি এর মানটা এ নিয়ে এভাবে আমি এটাও সহজে এটা করতে পারবো, আমি সোয়াপিং বা এক্সচেঞ্জটা করতে পারবো, এভাবে করতে পারবো। ঠিক আছে, যোগ বিয়োগের বিষয়টাও সহজে তোমরা ট্রাই করলে পারবা। ঠিক আছে, সোয়াপিং নিয়ে আর কিছু? না স্যার, বুঝছি। বুঝা গেছে? এটা জি তোমার স্যার। প্র্যাকটিস করতে হবে। ঠিক জি। আছে, তো আজকে আর এতটুকুই স্ট্রিং সম্পর্কে। স্ট্রিং আর হচ্ছে আমরা যে টাইপ কনভার্সন বা কাস্টিং, এই দুইটা আগামী ক্লাসে আমরা দেখব। দেখার টাইপ কনভার্সন দেখার কিছু নাই, তারপর আজকে আর বাড়াবো না আর কি, অলরেডি হয়ে গেছে অনেক সময়। ঠিক আছে, তো এখন মূলত বিষয় হচ্ছে কি, তোমাদের আজকে মূল কোর্সে ঢুকে গেছি আমি। আর আট দশটার মতো, 8-10টা ক্লাসের পরে হচ্ছে তোমাদের, যদি তোমরা ডাটা সেট নিয়ে কাজ করো আর কি, এর আগে না। আমরা 7-8টা ক্লাস পাইথন নিয়ে করব। দেন হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক নিয়ে দুইটা দুইটা তিনটা ক্লাস থাকবে। তারপর হচ্ছে তোমার এসকিউএল নিয়ে ক্লাস থাকবে। দেন হচ্ছে ডাটা সেট নিয়ে আমরা কাজ করব। সো বোরিং হওয়া যাবে না। আহ, বা দেখা গেছে কি, আহ, অনেক সময় স্যার শুধু কোডিং করা দিয়েছে, আমরা ডাটা সায়েন্স নিয়ে কাজ করবো, ডাটা সেট নিয়ে কখন কাজ করব। সো আমাদের কোডিংটাকে ক্লিয়ার হোক, আমরা বেসিক পাইথনটাকে ক্লিয়ার করি, তারপরে আমরা ডাটা সেট নিয়ে কাজ করব আর কি। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো জি প্রশ্ন স্যার। আছে? অ্যাবাউট স্যার ডাটা আমাদের সায়েন্স? ডাটা টাইপ দরকার ছিল স্যার। যে স্যার আমাদের ওই যে ডাটা টাইপ গুলো আছে না, ওটার যে ম্যাপিংটা দেখছি ওটা একটু আর একটু ক্লিয়ার হলে ভালো হতো। নিউমেরিক, মেরিক এগুলা, ডাইনামিক এগুলা। কোথায়? নিচে? আর আর একটু উপরে স্যার, এই যে ডাটা টাইপ, ওই এটা? যে ডাটা টাইপের যে দেখেছিলেন, ডাটা এটা না টাইপের যে স্যার, স্ট্রাকচারটা স্যার একটা দেখেছিলেন একটা করে। স্ট্রাকচার বানাইছিলেন, একটা ফ্লো ও চার্ট আচ্ছা বানাইছিলেন। আচ্ছা, এটা তো তোমার আস্তে আস্তে ক্লিয়ার হবে এখানে। এই যে কোথায়, প্রথমে ডাটা টাইপ, আমরা এগুলো নিয়ে কাজ করব। এই ডাটা টাইপ নিয়ে কাজ করব, কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করব, ফ্লোট নিয়ে কাজ করব, স্টেপ বাই স্টেপ। সো যখন আমরা স্ট্রিংটা কি, স্ট্রিং বা লিস্ট কি, টাপল কি, সেট কি, বুলিয়ান আমরা জানি, নিউমেরিকটা কি, এই তিনটা, এগুলো নিয়ে আমরা কাজ করব। ফ্লোট নিয়ে কাজ করছি, ইন্টিজার নিয়ে, কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করব, স্ট্রিং নিয়ে কাজ করছি, লিস্ট নিয়ে কাজ করব, টাপল নিয়ে কাজ করব, বুলিয়ান নিয়ে কাজ করছি, ডিকশনারি নিয়ে কাজ করব। সবগুলো নিয়ে আমরা কাজ করব। জাস্ট তুমি ধারণা রাখো যে এটা হচ্ছে পাইথনের ডাটা টাইপ। নিউমেরিক ডাটা টাইপ আছে ডিকশনারি, বুলিয়ান, বুলিয়ানের মধ্যে কি ট্রু অ্যান্ড ফলস এগুলো জানে, সেট বা সিকোয়েন্স টাইপটা কি, স্ট্রিং, লিস্ট, টাপল, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, সবকিছুই দেখবো। তোমাদেরকে আসলে কোর্স মডিউলে যা আউটলাইনে যতটুকু তার চেয়ে বেশি তোমরা পাইথনে একদম বেসিকটা, পুরা বেসিক ক্লিয়ার করা হবে তোমাদেরকে এখানে। সো আমরা 7টা-8টার মতো পাইথন বেসিক পাইথনের উপর ক্লাস দেব, আমি তো বললাম। সো এটা স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, যেটা সহজ হবে আর কি। তোমার যখন একটা পয়েন্টে ঘটনার সম্মুখীন হওয়ার পর তুমি যখন একটা শিখবা, তখন তোমার জন্য সেটা সহজ হয়ে যাবে। এখানে আর বিস্তারিত তেমন তো কিছু দেখতেছি না আমি। আর এটা লেকচার সেটা পিডিএফ আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, জি স্যার। আর ক্লাসটাও রেকর্ডিং হচ্ছে, ক্লাসটাও থাকবে। আর এখন একটু ধৈর্য ধরতে হবে আর কি, বিষয়গুলো ভাবুরে। ডাটা সায়েন্সের ফিল্ড এখন, বা ডাটা অ্যানালিটিক, ডাটা ইঞ্জিনিয়ারের ফিল্ডটা অনেক বড়। আগামী 30 বছর তুমি এটা নিয়ে কাজ করতে পারবা। এমন না যে তুমি সামনে 5 বছর এটা নিয়ে কাজ করতে পারো, তুমি শিখতে শিখতে 2 বছর শেষ, 3 বছর শেষ, তারপর এটা ডাউন হয়ে গেছে মার্কেট। এ মাত্র শুরু, এখন ট্রেন্ড এটা। সো নিঃসন্দেহে আগামী 30 বছর তুমি যে কোনো ভাবে এটা নিয়ে কাজ করতে পারবা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সো এখন তোমরা যেটা শিখতেছো বেসিক, ভালো করে ক্লিয়ার করো, শক্ত করো, তারপর তোমরা আহ, চাইলেই সামনের দিকে ভালো শিখতে পারবা। তোমরা এটা শেখার পর সরাসরি ডিপ লার্নিং শিখতে পারবা।
ডিপ লার্নিং শেখা মানে তো মোটামুটি অ্যাডভান্স লেভেলে যাওয়া আর কি। ওকে, আর বেশি বাড়াইতেছি না আজকে, নাকি কিছু বলার আছে আর কিছু? জি স্যার, তখন না বুঝে স্যার কেস সেনসিটিভ কথাটা বলে দিছি, এর জন্য সরি স্যার। কোনটা কোনটা? স্যার ওই তো স্যার, ওই যে একটা ওই যে কিওয়ার্ডের যে ব্যাপারটা, ওইখানে যে আমি বলে দিয়েছেন স্যার কেস সেনসিটিভ, ওই যে বড় হাতের ছোট হাতের, ওইখানে একটু ও, গোলাই ফেলছিলাম। এগুলো কোনো ইস্যু না, এগুলো তো থাকবেই। আমি বলতেছি কোনটা, মানে কনফিডেন্টলি, ওই যে ওই সময় কনফিডেন্টলি বলতেছো তোমরা, কিন্তু আসলে বলতেছো কি, বলতে পারতেছো না কনফিডেন্টলি। যেটা সঠিক সেটা কনফিডেন্টলি বলতে পারতেছো না, আর একটা ভুল জিনিসটাকে তোমরা কনফিডেন্টলি বলতেছো। ঠিক আছে। এরপরে বক্সে যে কি হয়েছে? আর আর ক্লাসটা যদি না বুঝো একাধিকবার দেখবা, ক্লিয়ার হয়ে যাবে আর কি। সাথে সাথে জি আমি স্যার। চেষ্টা করবো আর কি। আর আমার তাছাড়া আমার যদি কিনা বলে ট্রেনিং এ বা দেখা গেছে অনেক সময় হইতে পারে না যে আমার টিচিংটা তোমাদের পছন্দ হইতেছে না, স্টাইলটা পছন্দ হইতেছে না, সেটাও আমাকে নক করবা যে স্যার আসলে ব্যক্তিগতভাবে আমাকে মেসেজ করতে পারো যে এইভাবে না হলে এইভাবে ভালো হয়, আমাদের বুঝতে সহজ। হ্যাঁ, জি ঠিক স্যার। আছে, আজকে আর আমি আর বাড়াবো না। অলরেডি 1 ঘন্টা 17 মিনিট হয়ে গেছে। তো আজকে আহ, আমরা বেসিক, আমরা আবার ডাটা সায়েন্স নিয়ে একটু রিভিউ নিলাম, ডাটা সায়েন্স বিষয়ে রিভিউ নিলাম, আর বেসিক প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নিয়েছি, প্রোগ্রামিংটা কি সেভাবে আগাইছি। দেন হচ্ছে পাইথন ইন্ট্রোডাকশন, পাইথন দেখলাম। সো আগামী ক্লাসে আমরা আরেকটা লেকচার দেখবো, লেকচার 2। সেটার পিডিএফ, সবগুলোর পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে? ওইটা কবে? জি, ওইটা কবে? কি কোনটা করবে বাবা? সামনে ক্লাস কবে? তোমাদের ক্লাস হবে হচ্ছে শনি, সোম, বুধ। আজকে বুধবার, আর আগামী শনিবারে রাত 9টাতে আমাদের ক্লাস হবে। আর ক্লাস রেকর্ড থাকবে, তোমরা দেখে নিতে পারো, বারবার দেখে নিতে পারো আর কি। ঠিক আছে, আর কিছু? না স্যার, ঠিক আছে। তাহলে আজকে এখানেই।